যেটা বলতেছিলাম যে আসলে আমাদের ভিজুয়াল স্ক্রিনে অনেকগুলো অবজেক্ট থাকতে পারে। এখন এর ভিতরে কোন অবজেক্টটা কোথায় আছে বা কোনটা আমার একদম ক্লোজ পজিশনে আছে, কোনটা আমার ফার পজিশনে আছে, এটার উপর ডিপেন্ড করে আমাদের দেখাতে হবে যে আসলে আমি স্ক্রিনে কাকে শো করাবো। ধরো আমার এই একটা রেক্টেঙ্গেল আছে, তার সামনে একটা ট্রায়াঙ্গেল আছে, সামনাসামনি দুইটা, একটার উপর আরেকটা ওভারল্যাপিং অবস্থায় আছে। এখন ট্রায়াঙ্গেলটা আসলে আমরা চাচ্ছি এটা সামনে আসবে আমার, আর পিছনে হলো রেক্টেঙ্গেল। তাহলে এখন আমাদের যখন এই শেপ গুলো আমরা ড্র করব, যেগুলো আমরা অবজেক্টে ডিসপ্লে স্ক্রিনে শো করি না কেন, আমার কি ভ্যালু গুলা বলতে হবে, বলার পর ইন্টেন্সিটি বলতে হবে, রেন্ডারিং করতে হবে। তোমরা যারা অটোক্যাড বা অন্যান্য যে ভিডিও এডিটিং সফটওয়্যার বা এগুলো ইউজ করো, তারা তো জানো যে রেন্ডারিং এর সাথে পরিচিত। তো এইখানে এই জিনিসটার ক্ষেত্রে ধরো আমার স্ক্রিনে যে অবজেক্ট আছে, সেই অবজেক্টের প্রত্যেকটা পজিশন ইন্টেন্সিটির উপর বেস করে আমাদের কি ওটা প্রসেস করতে হবে, ইমেজটা প্রসেস করতে হবে। এখন আমার স্ক্রিনে যদি একাধিক অবজেক্ট থাকে, একটার পরে আরেকটা ওভারল্যাপ অবস্থায় থাকে, তাহলে মানে কি আমার স্ক্রিনের একই পজিশনে কিন্তু অন্য আমাদের অনেকগুলো অবজেক্ট থাকবে। এখন আমরা চাচ্ছি যে আসলে আমাদের এই কম্পিউটেশনাল পাওয়ার বা প্রসেসিং পাওয়ারটাকে কিভাবে আরো এফিশিয়েন্ট করা যায়। এখন ধরো একটা অবজেক্ট আমার পিছনে আছে, মানে ওটা আমার ভিজিবল না, আমার তো আমি যে দেখতেছি আমার এখানে ভিজিবল না, তাহলে ওই পিক্সেল বা ওই পজিশন গুলোর যে ভ্যালু গুলো আছে, ওই ভ্যালু গুলো তো আমাদের প্রসেস করার কোনো দরকার নাই বা রেন্ডার করার কোনো দরকার নাই। ধরো এই যে এইটুক পোর্শনের আমি যদি দেখাই, যে এই যে এই রেক্টেঙ্গেলের এই পোর্শনটুকু যে আছে, এই পোর্শনে যে আমার পিক্সেল ভ্যালু গুলো বা আমাদের রেক্টেঙ্গেলের যে ভ্যালু গুলো আছে ইন্টেন্সিটি, ওই জিনিসটা কিন্তু আমার দেখাতে হবে না বা ওটা প্রসেস করতে হবে না। যেরকম এখানে দেখো এই যে এই জিনিসটা, তো এখানে কিন্তু এটা চলে আসছে, এটা কিন্তু আমার চলে আসা যাবে না, কারণ কি এটা আমার অলরেডি এটা আমার ফ্রন্ট ফেস বা ফ্রন্টে আছে। তাহলে এই ব্যাকে যে জিনিসটা আছে বা যে অংশটুকু আছে, ওই অংশটুকু আমার কি, ওই অংশটুকু আমার কোনো প্রসেসিং বা কোনো কম্পিটিশনে লাগবে না, সুতরাং ওই জিনিসটা আমাদের কি করতে হবে, রিমুভ করতে হবে। তো এখানে এইটাই আমার মেইন টাস্ক, যে আসলে আমাদের এই সারফেস বা আমাদের ইমেজ স্ক্রিনে অনেক ধরনের অবজেক্ট থাকতে পারে। এখন কোনটা আমরা শো করব, ধরো একাধিক অবজেক্ট আমাদের থাকতে পারে, যে এখানে আমাদের কি কেটলি আছে, ল্যাম্প আছে, তারপর টেবিল আছে, এটার ভিতরে কোনটা আমার ফ্রন্টে আছে বা কোনটা কাছাকাছি আছে, ওটার উপর বেস করে আমাদের হিডেন ফেস যেগুলো আছে ওগুলোকে আমাদের রিমুভ করতে হবে। এটা হলো মেইন টাস্ক। বোঝা বোঝা গেছে? এখন দেখো এখানে আমরা পড়ি যে আসলে কি বলতেছে এখানে, ড্রয়িং পলিগন ফেসেস অন স্ক্রিন কনজিউমস সিপিইউ সাইকেলস। তার মানে আমাদের যে কোনো একটা পলিগন আঁকাই না কেন বা যে কোনো একটা, আমরা পলিগন বলতে বোঝাচ্ছে আসলে যে কোনো আমাদের একটা শেপ বা অবজেক্ট যদি আঁকাই, তো ওটা আমাদের কি কম্পিউটেশনাল পাওয়ার অ্যাবজর্ব করে আমাদের। তাহলে আর আরেকটা জিনিস, যে আমরা আসলে সব সারফেস বা সব অবজেক্ট দেখতে পাই না, কারণ কি একটা আরেকটা থেকে ঢেকে দিচ্ছে। এখন আমাদের এই কম্পিউটেশনাল পাওয়ার বা আমাদের যে প্রসেসিং পাওয়ার, এটা আমাদের আরো এফিশিয়েন্ট করার জন্য আমরা কি করতে পারি, যে আসলে অনলি যেগুলো ভিজিবল সারফেস আছে বা ভিজিবল ফেস যেগুলো আছে আমাদের অবজেক্টের, সেগুলোই জাস্ট আমরা ড্র করবো, বাকিগুলো আমরা ড্র করব না। এটা হলো আমাদের মেইন টাস্ক এই ইয়ার ক্ষেত্রে। তো এই ক্ষেত্রে আমাদের কিছু অ্যালগোরিদম আমরা শিখবো, যে আসলে কিভাবে এই হিডেন সারফেস রিমুভ করতে হয়। আমাদের ব্যাকফেস কালিং একটা অ্যালগোরিদম আছে, তারপরে জেড বাফার অ্যালগোরিদম আছে, পেইন্টার্স অ্যালগোরিদম আছে, একটা একটা করে অ্যালগোরিদম আমরা দেখবো যে আসলে কিভাবে এই জিনিসটা কাজ করে। আবার আরেকটা জিনিস তোমাদের হয়তো স্যার পড়াবে, যেটা হলো তোমাদের ধরো এটা আমাদের কম্পিউটার স্ক্রিন, এটা একটা আমাদের ডিসপ্লে স্ক্রিন। এখানে আমি একটা ধরো একটা কিছু আঁকালাম, এই জিনিসটা আমার ফুল কিন্তু আমার স্ক্রিনে ভিজিবল না, বাকি একটা অংশ হয়তো বাইরে চলে গেছে বাট স্ক্রিনের বাইরে, এটা আমার এখানে শো করা যাবে না। তাহলে এইখানে এইটাকে আবার অনেক সময় বলে ক্লিপিং। ক্লিপ করা বলতে আসলে এই অংশটুকু আমরা ক্লিপ করে ফেলবো। এখানে যেটা বলছে ভিউইং ফ্রাস্টাম কালিং অথবা ক্লিপিং, এটাও একটা পার্ট আমাদের এই গ্রাফিক্স এর ক্ষেত্রে, যে একটা পোর্শন ক্যারি করে, যে আসলে ক্লিপিং কিভাবে করতে হয়। এখানে ক্লিপিং আর হিডেন সার্ভিস রিমুভালের ভিতর পার্থক্য আছে। ক্লিপিং হলো আমাদের ভিউ ফোস্ট্রামের যে বাইরে চলে যাবে যে অংশটুকু, ওই অংশটুকু ক্লিপ করতে হবে। তো এটার ক্লিপেরও কিছু অ্যালগোরিদম আছে, এগুলো স্যার দেখাবে তোমাদের এই চ্যাপ্টারটা। বাট আমরা যেটা দেখবো সেটা হলো আমাদের ভিউ স্ক্রিনের ভিতরে এই অবজেক্ট গুলো আছে। এখন এই অবজেক্ট গুলোর ভিতরে কোনটা আমার হিডেন সার্ফেস, কোনটা ভিজিবল সার্ফেস, এটা আমরা ডিটেক্ট করব, দেন ওটা ওইভাবে আমরা প্রসেস করব। এই ক্ষেত্রে আমাদের কিছু অ্যালগোরিদম দেখতে হবে। এখন ক্লিয়ার? বোঝা গেছে এই পর্যন্ত?
এখন এখানে আমাদের অ্যালগরিদম গুলোর ক্লাসিফিকেশন দুই টাইপের হতে পারে। আমরা দুই টাইপের অ্যালগরিদম দেখবো। একটা হলো অবজেক্ট স্পেসে আমাদের কিভাবে কাজ করে, একটা ইমেজ স্পেস। তো বুঝতেই পারতেছো এই নামগুলা শুনলে মনে হচ্ছে অনেকটা ভেক্টর স্ক্রিন অথবা রাস্টার স্ক্রিন এই রিলেটেড কিছু, তাই তো? অবজেক্ট, ইমেজ, আমি এই টাইপের কথাগুলো আগেও বলছি। তাহলে এই অ্যালগরিদম গুলোর ক্ষেত্রে যদি আমরা পিক্সেল বাই পিক্সেল আমরা চেক করি যে কোন পিক্সেলটা সামনে আছে, কোন পিক্সেলটা পিছনে আছে, মানে এখানে যেটা বলছে আফটার ভার্টিসেস হ্যাভ বিন রাস্টারাইজড, রাস্টার স্ক্রিনে যদি আমরা কাজটা করি তাহলে ওটাকে বলা হচ্ছে ইমেজ স্পেসের অ্যালগরিদম বা ইমেজ স্পেস বেসড অ্যালগরিদম। এই টাইপের অ্যালগরিদম আমরা দেখবো, একটা হলো জেড বাফার। জেড বাফার আমরা দেখবো কোনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখবো। দেন অবজেক্ট স্পেসে আমাদের কিছু অ্যালগরিদম আছে যেটা আমাদের রাস্টারাইজের আগে জাস্ট একটা অবজেক্টের সাথে আরেকটা অবজেক্ট কম্পেয়ার করে। ধরো আমাদের একটা রেক্টেঙ্গেল আছে, একটা ট্রায়াঙ্গেল আছে, দুই ট্রায়াঙ্গেল আর রেক্টেঙ্গেলের ভিতর কম্পেয়ার করে আমরা চেক করবো যে আসলে কোনটা ভিজিবল আর কোনটা হিডেন। এই টাইপেরও আমাদের কিছু অ্যালগরিদম আছে, আমরা একটা দেখবো, সেটা হলো পেইন্টার্স অ্যালগরিদম। ঠিক আছে, তো এই দুটো অ্যালগরিদম আমরা দেখবো। তাহলে এই পর্যন্ত তো বোঝা গেছে আশা করি যে আসলে আমাদের এই চ্যাপ্টারের মেইন কাজটা কি, আমাদের হিডেন সারফেস রিমুভ করতে হবে। এখানে সেটাই বলছে আমি যে আসলে কোনটা ভিজিবল কোনটা ভিজিবল না, দেন ওই যেটা ভিজিবল সেটা জাস্ট আমরা শো করব, বাকিগুলা হিডেন করে দেবো, বাকিগুলো আমাদের রিমুভ করে দিব। তাহলে এখানে এটাই বলছে যে আসলে গোল কি আমাদের এই চ্যাপ্টারটার, ডিটারমাইন হুইচ অবজেক্টস আর ভিজিবল টু দ্য আই, যে আমাদের কোন পিক্সেলটা ও কোন অবজেক্ট গুলো আসলে ভিজিবল সেটা আমাদের ডিটেক্ট করতে হবে, এটাই হলো মেইন গোল। যেরকম এখানে আরো এক্সাম্পল দেওয়া আছে যে এখানে আমাদের টোটাল অবজেক্ট আছে তিনটা, তিনটার ভিতর কোনো লাইনই রিমুভ করা হয়নি ফার্স্টে। দেন হিডেন লাইন যেগুলো আছে এখানে হিডেন, এই যে হিডেন লাইন গুলো আমাদের রিমুভ করে দেওয়া হয়েছে, কারণ একটা ফেস, এটা একটা ফ্রন্ট ফেস, তারপর ওই পাশে আরো অনেকগুলো, একটা মানে কি বলে কিউব যদি চিন্তা করে, এখানে একটা কিউব হিসেবে আমি যদি ধরি, একটা কিউব, এই কিউবের ক্ষেত্রে তোমরা যদি দেখো তাহলে কোনটা ভিজিবল হবে, এখানে যখন আমি যদি এইটুক ভিজিবল করি, এইটুক ভিজিবল করলে আসলে কি এর ভিতরে যে এই অংশটুকু তারপর এই অংশটুকু এই অংশটুকু কি ঢাকা পড়ে যাবে না? এটাই মেইনলি বলছে এখানে যে আসলে কিভাবে আমাদের হিডেন স্পেস গুলো রিমুভ করা হয় বা হিডেন লাইন। এই যে তাহলে আমাদের টোটাল এটা আউটপুট। এগুলো এক্সাম্পল, এগুলো আর বেশি এক্সপ্লেন করতেছি না আমি। এখানে কি হলো দেখা যাচ্ছে এটা? হ্যালো? জি স্যার। এখন দেখা যায়? জি স্যার, দেখা যাচ্ছে। তো ওইটাই, যে অনেক সময় আমাদের এই হিডেন সারফেস রিমুভাল জিনিসটাকে আরো আমরা তিন ভাগে ভাগ করতে পারি, যে আসলে পুরো আমাদের অবজেক্টটাই কি ঢেকে গিয়ে ফেলছে বা হাইড করে দিচ্ছে, অথবা পার্শিয়াল অবজেক্ট আমাদের হিডেন, অথবা টোটালি সেপারেট আমাদের দুটো অবজেক্ট। এই টাইপের আসলে আমাদের অক্লুশন বা হিডেন সারফেসের কথা আমরা ভাবতে পারি, যে এই তিনটা ওয়ে আমাদের চিন্তা করতে হবে, যে অনেক সময় ফুল হিডেন, পার্শিয়াল হিডেন, অথবা পুরো টোটালি সেপারেট। এখন ফার্স্ট যে অ্যালগরিদমটা আমরা দেখবো, সেখানে আসতেছে না এখানে কোনো? হুম, এই যে আমি যেটা দেখাতে চাইছি, এই যে দেখো ফার্স্ট একটা আসলে আমার ফুল হিডেন, টোটালি আমার হিডেন করে দিল, পার্শিয়াল, তারপরে নান, মানে টোটালি সেপারেট। এখন যেটা বলতে চাচ্ছি যে আসলে আমাদের এই, এটা একটু অফ করি, অফ করে আমি একটু ইয়েতেই দেখাই। জিনিসটা হলো, ধরো আমাদের একটা অবজেক্ট আছে, এটা একটা আমাদের অবজেক্ট, যদি এটা ভিডিওতে দেখা গেলে ভালো হইতো সামনাসামনি, যাই হোক সমস্যা নাই। তো এইখানে ধরো আমি এই অবজেক্টটা আঁকাইছি, তো এখানে আমাদের ফেস কয়টা আছে, এটা একটা ফেস, এটা একটা ফেস, এটা একটা ফেস, পিছনে আরো একটা ফেস আছে। তো আমাদের কাছে টোটাল ভিজিবল জাস্ট কোনটা, আমরা যদি টোটাল একটা ধরো এরকম একটা রেক্ট্যাঙ্গেল বা কিউব আকারে একটা অবজেক্ট চিন্তা করি, তাহলে এই অংশটুকু জাস্ট আমাদের ভিজিবল, তাই তো?
জাস্ট এই অংশটুকু ভিজিবল না, এই পাশের সাইড এই পাশের সাইড এগুলো আমাদের কাছে ভিজিবল হবে না। তাহলে আমাদের এখন ডিটেক্ট করতে হবে যে আসলে কোনটা ফ্রন্ট ফেসিং, মানে এই ফেস তো আছে 6টা, ধরো 6টা তল আছে, এইগুলোর ভিতরে কোনটা আমার ভিজিবল আর কোনটা ভিজিবল না, কোনটা ফ্রন্ট ফেসিং আর কোনটা ব্যাক ফেসিং। এইটা ডিটেক্ট করার ক্ষেত্রে আমাদের একটা অ্যালগরিদম আছে যেটাকে আমরা বলতেছি ব্যাক ফেস কালিং অথবা ক্লিপিং। তো এই অ্যালগরিদমটা আমরা দেখবো যে আসলে একটা অ্যালগরিদম কিভাবে অ্যাপ্লাই করে আমাদের একটা অবজেক্ট, এটার ক্ষেত্রে এটা জাস্ট একটা অবজেক্টের ক্ষেত্রে আমাদের কম্পেয়ার করবে, এখানে মাল্টিপল অবজেক্ট আমার থাকবে না। আস্তে আস্তে আমরা ডিপে যাব, ফার্স্ট আমাদের জাস্ট একটা অবজেক্ট নিয়ে কাজ করতে হবে, কারণ অনেক সময় কি একটা অবজেক্টে যদি 3D চিন্তা করো, একটা অবজেক্টেরই কিন্তু সবগুলা তল আমাদের ভিজিবল থাকে না। তাহলে এই তলগুলোর ভিতর কোন তলটা বা কোন ফেসটা আমাদের ভিজিবল, এটা ডিটেক্ট করার জন্য আমরা এই অ্যালগরিদমটা শিখবো। যে আমাদের আসলে তো একটা অবজেক্টের অনেকগুলা ফেস থাকতে পারে, তার ভিতরে কোনটা ভিজিবল আর কোনটা হিডেন সেটা আমাদের ডিটেক্ট করতে হবে। তাহলে দেখি চলো এখানে কি বলছে। এইখানে যেটা বলছে যে অ্যাভয়েড ড্রয়িং পলিগনস ফেসিং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার। তার মানে ভিউয়ার, এটা হলো আমাদের ভিউয়ার, যদি চিন্তা করি আমাদের ক্যামেরার থেকে যদি আমাদের একটা অবজেক্ট কত দূরে আছে বা কত কাছাকাছি আছে। আচ্ছা একটু তোমরা দাঁড়াও, একটা জিনিস আমি তোমাদের এক্সাম্পল দিয়ে দেখাইলে ভালো হয়। একটু ওয়েট করো তোমরা, ওইটা তো নাই। আচ্ছা থাক, এভাবেই দেখে। এখানে দেখো যে আসলে কি বলছে, অ্যাভয়েড ড্রয়িং পলিগনস ফেসিং অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার। তার মানে ফ্রন্ট ফেসিং পলিগনস অক্লুড দিস পলিগনস ইন এ ক্লোজড পলিহাইড্রন। মানে এটা একটা অবজেক্ট, যে কোনো একটা অবজেক্ট ধরলাম, এই অবজেক্টের জাস্ট এই পোর্শনটুকু আমাদের কাছে ভিজিবল, বাট এই ফেস যেগুলো আছে, এই তলগুলো জাস্ট আছে, এগুলো আমাদের ব্যাক ফেসিং। মানে আমাদের ডিটেক্ট করতে হবে যে আসলে কোনটা ব্যাক ফেসিং আর কোনটা ফ্রন্ট ফেসিং। কারণ তোমরা যে ডিসপ্লে স্ক্রিনের দিকে তাকায় আছো, তো ওইখানেও তো একটা মানে দেখতে পাচ্ছ যে আসলে কোনটা ফ্রন্ট ফেস আর কোনটা ব্যাক ফেস। এখানে তো এক্সাম্পল দ্বারা বোঝা যাচ্ছে যে আসলে যে আমাদের ভিজিবল যেখান থেকে আমার ভিউ পয়েন্ট যেটা আছে, এটাকে বলতেছে ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে আমাদের একটা অবজেক্টের ক্ষেত্রে আমরা যখন দেখবো, তখন কোনটা ফ্রন্ট ফেসে আছে আর কোনটা ব্যাক ফেসে আছে এটা আমাদের ডিটেক্ট করতে হবে। তাহলে এটার অ্যালগরিদমটা আসলে কনসেপ্টটা কিভাবে কাজ করে একটু দেখি। যে ইফ উই ফাইন্ড ব্যাক ফেস ডু নট ড্র সেভ রেন্ডারিং রিসোর্সেস, মানে ব্যাক ফেস আমাদের ড্র করতে হবে না, দেয়ার মাস্ট বি আদার ফরওয়ার্ড ফেসেস। তার মানে ফরওয়ার্ড ফেস যেগুলো আছে ওইগুলো নিয়ে আমাদের কাজ করতে হবে। এইটার ক্ষেত্রে মেইন কনসেপ্ট হলো তোমাদের নর্মাল ভেক্টর। ধরো আমাদের এই একটা অবজেক্ট আছে, আর এখান থেকে আমরা দেখতেছি আমাদের এইটা ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্ট থেকে এই অবজেক্টের যে ডিস্টেন্স, বা এটাকে ধরো আমাদের একটা ভেক্টর দ্বারা রিপ্রেজেন্ট করি, ওই ভিউ পয়েন্ট ভেক্টর বলা হয় এটাকে, তো এটাকে বলা হচ্ছে ভি। দেন আমাদের এইখানে ধরো একটা যে কোনো একটা পিক্সেল আমরা নিলাম, এই একটা পিক্সেল নিলাম। এখন এই পিক্সেলে আমাদের বের করতে হবে আসলে এই নর্মাল ভেক্টরটার মানে ডিরেকশনটা কোন দিকে। তাহলে এই নর্মাল ভেক্টর ধরো আমাদের এটা যদি ফ্রন্ট ফেস হয়, ধরো এখানে যেটা বলছে আমাদের এখান থেকে দেখতেছি আমার ডিস্টেন্স, এটা একটা পিক্সেল এখানে ধরলাম, এই পিক্সেলের একটা ভেক্টর আছে নর্মাল ভেক্টর, এখানে একটা পিক্সেল যদি ধরি এটার একটা নর্মাল ভেক্টর আছে। তো এইভাবে প্রত্যেকটা পয়েন্টে আমাদের প্রত্যেকটা পিক্সেলের কি একটা নর্মাল ভেক্টর হিসেবে চিন্তা করতে পারি। এই ভেক্টরটা আসলে কি, ধরো ডিস্টেন্সটা কিভাবে বের করে, একটা পিক্সেল ধরো যেটা ফ্রন্ট দিকে আছে, তোমাদের 3D হিসাবে দেখলে একটু চিন্তা করতে হবে। ফ্রন্টে থাকলে ওটা ডিরেকশন হবে সামনের দিকে। ধরো আমাদের যদি বলি 3D এক্সপ্লেন করা কঠিন, ধরো এখানে আমাদের একটা পয়েন্ট আছে, তাহলে এই পয়েন্টের ভ্যালুটা কোন দিকে, মানে এইখানে যদি ডিস্টেন্সটা আমি চিন্তা করি ডেপথ, ধরো জেড এর ভ্যালু, আমাদের একটা পিক্সেলের ভ্যালু আছে তিনটা, যে এক্স ওয়াই জেড। এটা কি তোমাদের বলছে 3D ট্রান্সলেশন শুরু করছে বা ট্রান্সফরমেশন? হ্যালো? জি স্যার, পড়াইছি। হ্যাঁ, তার মানে প্রত্যেকটা পয়েন্টে আমরা তিনটা কোঅর্ডিনেট দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি, একটা হলো এক্স ওয়াই আর একটা জেড। মানে জেডটা আসলে কি, জেডটা হলো তোমাদের ভিউ পয়েন্ট থেকে ডিস্টেন্স বা ডেপথ বলা হচ্ছে এটাকে, যে আসলে আমাদের স্ক্রিনে যে ক্যামেরা আমাদের ধরে আছে একটা পজিশনে, ওইখান থেকে আমাদের পয়েন্টটার পিক্সেলটার ডিস্টেন্স কত, জেড ভ্যালু।
তাহলে এই জেড ভ্যালুর উপর বেস করে আসলে আমাদের নরমাল ভেক্টরটা ডিসাইড করা হবে। এখন ফ্রন্ট ফেসে যদি কোনো আমাদের পয়েন্ট আমাদের থাকে, সেই ফ্রন্ট ফেসে জেড এর ভ্যালু কত হবে বলতো? জেড এর ডিরেকশনটা কোন দিক থাকবে? ক্যামেরার দিকে, বাইরের দিকে। তোমাদের এটা যদি ট্রান্সলেশন পড়ায় তাহলে তোমাদের এই ডিরেকশন গুলো বোঝার কথা, যে আসলে কোন, যদি একটা ফ্রন্ট ফেসে একটা পয়েন্ট থাকে তাহলে ওটার ডিরেকশনটা কোন দিকে থাকে? আমাদের বাইরের দিকে। তোমাদের কোঅর্ডিনেট সিস্টেম দেখাচ্ছে, রাইট অ্যাঙ্গেল কোঅর্ডিনেট সিস্টেম, তারপর কি লেফট হ্যান্ড কোঅর্ডিনেট সিস্টেম, এগুলো দেখানো হয়েছে ট্রান্সলেশনে বা রোটেশনে? জি স্যার। তাহলে ওইটা তো বুঝতে পারতেছো। তাহলে একটা পয়েন্ট যে যদি থাকে আমাদের একটা কোনো ফেসে বা কোনো একটা পিক্সেল আমরা পয়েন্ট নিলাম, ওই পয়েন্টার ক্ষেত্রে ডিরেকশনটা আমাদের ফার্স্ট বের করতে হবে। এখন ডিরেকশনটা কিভাবে বের করব? ডিরেকশনটা বের করার ক্ষেত্রে আমাদের যে ফ্রন্ট ফেসে যদি কোনো একটা পয়েন্ট থাকে, সেই পয়েন্টার মানে ডিরেকশনটা থাকে কি সামনের দিকে, আর ব্যাক ফেসে যেটা থাকে ওটা কি কোন দিকে থাকবে? পিছনের দিকে। তার মানে আরো ভিতরের দিকে যাবে। বোঝা গেছে? হ্যালো, বুঝতে পারছো তোমরা? এখানে যদি আরো একটু দেখাই আমি, ধরো এইখানে আমাদের একটা ফ্রন্ট ফেসের একটা পয়েন্ট আমি এখানে নিলাম। স্যার বুঝছি। এখন এই ফ্রন্ট ফেস থেকে আমাদের ডিরেকশনটা কোন দিকে থাকবে? আমাদের ভিউ পয়েন্টের দিকে। মানে এটা হল ধরো একটা ক্যামেরা, আমার এখানে ক্যামেরা বসানো আছে বা আমরা দেখতেছি এখান থেকে, এখানে একটা অবজেক্ট আছে আমাদের স্ক্রিনে। এই স্ক্রিনের যে কোনো একটা ফ্রন্ট ফেসে যদি আমাদের কোনো অবজেক্ট থাকে, ধরো এটা একটা অবজেক্ট, এইটার ডিরেকশনটা হবে আমাদের ভিউ পয়েন্টের দিকে। এইভাবে যখন ঘুরাবো, মানে এটাকে যদি আমি রোটেট করতে থাকি, ঘোরাতে থাকি, তাহলে এটাকে যদি ব্যাক দিকে আমি নিয়ে যাই, তাহলে ওটাও আমাদের সাথে সাথে কি অ্যাঙ্গেলটাও ঘুরতে থাকবে। তার মানে একদম যদি আমার ধরো এখানে একটা পয়েন্ট আছে আমাদের, এটা হলো ব্যাক ফেস, এটা যদি ব্যাক ফেস থাকে তাহলে এটার ডিরেকশনটা কোন দিকে হবে? একদম এই দিকে। তাহলে এইখানে যদি দেখো আমাদের ভিউ পয়েন্টের ডিসটেন্স, মানে ভিউ পয়েন্ট ভেক্টর যেটা আছে ভি, এটার ডিসটেন্সও কিন্তু আমাদের ক্যামেরা মানে আমাদের স্ক্রিনের দিকে। তাহলে এই দুটা ডিরেকশন যদি সেম হয়, ধরো এই ডিরেকশনটাও আমাদের এই দিকে আছে, আবার আমাদের যে এখানে একটা অবজেক্ট আছে সেটার ব্যাক ফেসে যদি কোনো একটা পয়েন্ট থাকে, ওটার ডিরেকশনও যদি সেম ডিরেকশনেই থাকে, তাহলে ওটাকে আমরা বলবো ব্যাক ফেস। আর যদি আমাদের এই পাশে যে একটা পয়েন্ট নিলাম, এটার ডিরেকশন যদি অপোজিট দিকে থাকে, মানে দুটো অপোজিট দিকে, তাহলে ওটাকে বলতেছি কি আমরা? ফ্রন্ট ফেস। এখন বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আমাদের তার মানে কি Yes, sir. আলটিমেটলি আমাদের একটা অবজেক্ট থাকবে, এই অবজেক্টের ক্ষেত্রে অনেকগুলো ফেস থাকবে। আর কোনটা ফ্রন্ট ফেস আর কোনটা ব্যাক ফেস এটা আমাদের ডিটেক্ট করতে হবে অ্যালগরিদমের মাধ্যমে। অ্যালগরিদমটা খুবই নরমাল সিম্পল অ্যালগরিদম, জাস্ট ডিরেকশনটা বুঝতে পারলেই হবে। ধরো আমাদের ব্যাক ফেসের ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা পিক্সেলের পজিশনে আমাদের একটা করে নরমাল ভেক্টর আছে। এখন নরমাল ভেক্টরটা আসলে কি? ওটা ডিরেকশনটা কোন দিকে এটা আমাদের বুঝতে হবে। এখন কোনোটা যদি ব্যাক ফেসে থাকে তাহলে ওটার ডিরেকশন আমার ভিউ পয়েন্টের যে ডিরেকশন দুটা সেম দিকেই থাকবে। আর যদি আমাদের দুইটা অপোজিট ডিরেকশনে থাকে তাহলে আমরা ওটাকে বলবো ফ্রন্ট ফেস। মানে এখানে যেটা বলছে, দ্য পলিগন নরমাল অফ এ ফ্রন্ট ফেসিং পলিগন পয়েন্টস টুয়ার্ডস দ্য ভিউয়ার, তার মানে টুয়ার্ডস দ্য ভিউয়ার, অথবা পয়েন্টস অ্যাওয়ে ফ্রম দ্য ভিউয়ার। ব্যাক ফেসিং অ্যালগরিদম যেটা বলছে একদম অন্যদিকে, টোটাল দুটা একই সেম ডিরেকশনে যদি থাকে, তার মানে পয়েন্টস অ্যাওয়ে বলতে এই ভিউয়ার থেকে উল্টা দিকে। উল্টা দিকে বলতে ভিউয়ার এই পাশে আছে, তার মানে ওটা ওই পাশে থাকবে উল্টা পাশে, তাহলে ওটাকে বলছে আসলে ব্যাক ফেসিং। এখন এইটা আসলে নরমালি কি, আমরা যদি অ্যাঙ্গেলের কথা চিন্তা করি, ধরো এখানে যেটা ডট প্রোডাক্ট বের করছে, ডট প্রোডাক্ট যদি আমার গ্রেটার দেন 0 হয়, গ্রেটার দেন 0 বলতে আসলে কি বোঝাচ্ছে? দেখো এই দুটো আমার কি, এটা একদিকে থাকলো আর এটা একদিকে থাকলো, তার মানে এই দুটার ভিতরে অ্যাঙ্গেল কত বলো তো? 180 ডিগ্রি। 180 ডিগ্রি না? এখন যদি আমরা ডট প্রোডাক্ট এখান থেকে বের করি, তার মানে এন ভি, এন ভি আর কি কস থিটা। এখন এই থিটার ভ্যালু যদি 180 ডিগ্রি হয়, তাহলে টোটাল এখানে ভ্যালু কি হবে বলতো? গ্রেটার দেন 0। মানে এই টোটাল এটা যদি গ্রেটার দেন 0 হয়, তার মানে কি আমাদের এটা ব্যাক ফেস। সরি, গ্রেটার দেন 0 বলতে আসলে এখানে কি বললাম, 0 অথবা কি 1 এর ভিতরে যদি থাকে, তার মানে 0 থেকে যদি বড় হয়, তার মানে 0 ডিগ্রি যদি হয় আর কি। এইটা একই দিকে যদি থাকে, দুটো একই দিকে থাকলে তাহলে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি না? তাহলে এখানে 0 ডিগ্রি বসালে কি হবে বলো? 0 হবে। অথবা
আমাদের 90 ডিগ্রি যদি হয়, তার মানে টোটাল আমাদের প্রত্যেকটা পজিশনে আমাদের অ্যাঙ্গেল গুলা বের করতে হবে। অ্যাঙ্গেল গুলা বের করে তাহলে এখানে সূত্রতে বসাবা। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে ব্যাক ফেস, আর যদি লেস অর ইকুয়াল দেন 0 হয় তাহলে ফ্রন্ট ফেস। স্যার 0 ডিগ্রি হলে তো 1 হবে cos। হ্যাঁ স্যার cos 0 ডিগ্রি হলে তো 1 হবে। হ্যাঁ 1 হবে। 0 ডিগ্রি হলে কি 1 হবে না? জি স্যার। তাহলে এখানে দেখো, তাহলে দুইটা সেম দিকে যদি থাকে তাহলে এখানে ডিগ্রি কত? 0। মানে দুইটা সেম দিকে, এটাও আবার এটা সেম দিকে, আবার এটাও সেম দিকে, তার মানে কি cos 0 এর ভ্যালু কত? 1। তার মানে গ্রেটার দেন 0 বলতে কি আসলে ব্যাক ফেস। বুঝতে পারছো? জি স্যার। মানে এটাও সেম দিকে, এ ধরো এখানে তো একটু অ্যাঙ্গেল দিয়ে বুঝাইছে, আমি ধরো একবার নরমালি যদি চিন্তা করি, এটা একদম এই দিকেই থাকলো, একটা এরকম একটা অবজেক্ট আছে, আমার ডিসটেন্সটা একদিকে, তাহলে এখানে এখানে দেখো এটা যে দিকে আছে এইখানে একটা ডিসটেন্স, আর এখানে ভিউ পয়েন্ট ভেক্টর যেটা আছে দুটার ডিসটেন্স, দুটার ডিরেকশন কি সেম। সেম ডিরেকশন বলতে আসলে বোঝাচ্ছে 0 ডিগ্রি। 0 ডিগ্রি cos 0 ডিগ্রি ভ্যালু কত? 1। 1 হলে কি এখানে দেখবো সূত্রতে কি আসলে কি আছে, মানে গ্রেটার দেন 0, তার মানে এখানে কি এটা ব্যাক ফেস। আসলে কি ব্যাক ফেস না? আর আইদার অন্য কেসে অন্য যে কন্ডিশন আছে ওটার ক্ষেত্রে কি আমাদের ফ্রন্ট ফেস। এখন এখানে যদি চিন্তা করো তোমার এই এই এটার ক্ষেত্রে, এখানে ধরো একটা যদি আমি ভ্যালু ধরি, এখানে একটা ভ্যালু ধরি, এখানে একটা ভ্যালু ধরি, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে তোমার ডিরেকশন বের করতে পারবে না। মানে ডিরেকশন যদি বলা থাকে প্রত্যেকটার ক্ষেত্রে, ধরো এখানে ডিরেকশন যেটা আছে এটা আমাদের হয়তো 90 ডিগ্রি কাছাকাছি বা 90 ডিগ্রির মতো চলে আসতে পারে। তো এইটার ক্ষেত্রেও কিন্তু আমাদের ডিসটেন্সটা কি হবে? ধরো এখানে আমরা একটা ভিউ পয়েন্ট ভেক্টর, আর এটা হলো আমাদের কি আমাদের নরমাল ভেক্টর। তাহলে এটা 90 ডিগ্রির মতো যদি হয়, তাহলে 90 ডিগ্রি হলে কত ভ্যালু হবে বলো তো? 0। হ্যাঁ স্যার 0 হবে cos 90 0। হ্যাঁ 0 হলে তাহলে হয়তো এখানে ফ্রন্ট ফেস, বা আসলে এটা আমি বললাম যেটা আসলে তোমার ভ্যালুটা বের করবা, যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা ভিউ করতে পারবে, হয়তো এটার ক্ষেত্রে ওটা ভিউ সম্ভব, বাট এটা জাস্ট আমি অ্যাপ্রক্সিমেট হিসাবে বললাম, বাট হয়তো এখানে 90 ডিগ্রি আরো কম হবে, যে ক্ষেত্রে আমাদের এটা কি ব্যাক ফেস কন্ডিশনে পড়ে যাবে, তার মানে ব্যাক ফেস হয়ে গেলে ওটা আমাদের কি ভিজিবল হবে না। টোটালটা বুঝতে পারছো অ্যালগরিদমটা? হ্যালো? জি স্যার। কিছুই না, নরমাল একদম। আমি যদি আবার শর্টে বলি, আমাদের টোটাল একটা অবজেক্টের ক্ষেত্রে এই অ্যালগরিদমটা কাজ করে, মানে একটা অবজেক্টের ক্ষেত্রে কোন কোন ফেজ গুলা ফ্রন্টে আছে আর কোনগুলা ব্যাকে আছে এটা আমাদের বের করতে হবে। মানে এটার মেইন কনসেপ্টটা হলো আমাদের নরমাল ভেক্টর উপর ডিপেন্ড করে তৈরি। তো নরমাল ভেক্টর গুলো আসলে কিভাবে বের করে, কোন ডিরেকশন বের করে, এটা তো তোমরা জানো। যে আসলে একটা জিনিস আমাকে বলো তো, যদি বলি যে এই জেড এর ভ্যালুটা কত, আর এইটা আমাদের এইখানে এই পয়েন্টের ক্ষেত্রে জেড এর ভ্যালু কত, আর এই পয়েন্টটা মানে একদম কাছের এই পয়েন্টের জেড এর ভ্যালু কত বলো তো, মানে বাড়বে না কমবে? এই দিকটায় জেড এর ভ্যালু কি হয়, প্লাস বাড়ে না কমে ভিতরের দিকে? বা আমাদের এইখানে ভিউ পয়েন্টের কাছে জেড এর ভ্যালু বেশি না ভিউ পয়েন্টের থেকে দূরে জেড এর ভ্যালু বেশি? এটা তোমাদের পড়াইছে, পড়ানোর কথা হতো ট্রান্সলেশন যদি পড়ায় বা রোটেশন, এগুলো ট্রান্সফরমেশন যেটাই পড়ায় না কেন তাহলে হয়তো পড়াবে। তো ওইগুলোর ক্ষেত্রে আসলে কি আমাদের কাছে যত আসবো তত আমার জেড এর ভ্যালু প্লাস হবে নাকি মাইনাস হবে বলো তো? এটা তোমাদের মনে আছে? এই যে এখানে দেখো যে আসলে যত কাছে আসবে তত আমার জেড এর ভ্যালু কি পজিটিভ, আর যত দূরে যাবে তত আমাদের জেড এর ভ্যালু কি নেগেটিভ হতে থাকবে। তার মানে এটার উপর বেস করে আমরা বলতে পারি যে আসলে কোনটা আমাদের কাছাকাছি আছে আর কোনটা দূরে আছে এই অবজেক্ট গুলোর ক্ষেত্রে। তাহলে এখন এই পয়েন্ট গুলো বের করবো যে আসলে ফ্রন্টে কে আছে, জেড এর সাইনের উপর বেস করে আমরা বা জেড এর ভ্যালুর উপরে বেস করেও আমরা বলতে পারি। যাই হোক, এটা আমাদের জেড বাফার অ্যালগরিদম, আমরা এই কনসেপ্টটা ইউজ করব আপাতত। জাস্ট নরমাল ভেক্টর ইউজ করে আমরা এই ব্যাকফেস স্কেলিং অ্যালগরিদমটা অ্যাপ্লাই করতেছি, যে আসলে দুইটার ভিতরে যদি আমাদের কি ডট প্রোডাক্টের ভ্যালু গ্রেটার দেন 0 হয় তাহলে ব্যাকফেস আর অথবা ফ্রন্ট ফেস। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে এখানেও দেখো যে পলিগন গুলোর ভেক্টর আসলে কিভাবে বের করে, নরমাল ভেক্টরটা কিভাবে বের করে। এটা হলো ক্রস প্রোডাক্টের মাধ্যমে আমরা বের করতে পারি, যে আসলে যেটা বলছে ক্যালকুলেট নরমাল উইথ ক্রস প্রোডাক্ট। এখানে অনেকগুলো ভার্টিসেস আছে, যে v1 v0, তাহলে এটা একটা কি আমাদের ভেক্টর। তারপর আবার এখানে এই যে n - 1 - 0, তো এটাও একটা ভেক্টর। তাহলে এই দুইটার কি আমাদের কি
ক্রস প্রোডাক্টের মাধ্যমে আমরা কি করতে পারি, আমাদের ডট এই নরমাল ভেক্টরটা বের করতে পারি। এটা অনেক আগেকার তোমাদের যখন অ্যালজেব্রা যখন পড়ছো তখনকার সূত্র, নরমাল জাস্ট আসলে দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্টের মাধ্যমে ওই ডিরেকশনটা যদি আমরা বের করি, তাহলে এভাবে আমাদের কি একক ভেক্টর বের করা আর কি তোমাদের এই ম্যাথ গুলা ছিল আর কি, যদি করে থাকো তোমরা। তো আসলে ডিরেকশনটা কিভাবে বের করে, তাহলে এখানে যে ইউনিট ভেক্টর দ্বারা ডিভাইড করে জাস্ট এই ক্রস প্রোডাক্টকে যদি ইউনিট ভেক্টর দ্বারা ডিভাইড করি, তাহলে কি আমাদের নরমাল ভেক্টর পাবো না? মনে আছে তোমাদের ওই যে আই এরকম এভাবে লিখতা, যে কে, হ্যাঁ স্যার, মনে আছে স্যার। এই টাইপের জিনিসগুলাই আর কি। যাক, এগুলো আর আমি এক্সপ্লেন করতেছি না, এগুলো জাস্ট তোমাদের বলতে যে আসলে কিভাবে বের করে। তাহলে আবার এখানে দেখো আরেকটা কনসেপ্ট, যে আসলে ভার্টিস গুলো যদি ভার্টিসেস গুলো কাউন্টার ক্লকওয়াইজ যদি আমরা বসাই 0 1 2, এটা তোমাদের ল্যাব যখন করবা তখন তোমাদের ভার্টিস গুলো সেট করার উপর ডিপেন্ড করবে যে আসলে ওটা ফ্রন্ট ফেস হবে না ব্যাক ফেস হবে। তাহলে এখানে ধরো ভার্টিস গুলো আমরা যদি কাউন্টার ক্লকওয়াইজ আমি সর্ট করি, এখানে যেটা বলছে কাউন্টার ক্লকওয়াইজ, তাহলে ওটা আমার কি ফ্রন্ট ফেসিং হবে। তাহলে যখন তোমরা ভার্টিস ডিফাইন করবা ধরো এ বি সি, এটা ল্যাবের যখন করবা তখন এই জিনিসটা আরো ক্লিয়ার হবে, যে আসলে প্রত্যেকটা ভার্টিস যদি আমরা কাউন্টার ক্লকওয়াইজ হিসেবে সেট করি, যে আসলে 0 1 2, তাহলে আমাদের ওটা কি হবে ফ্রন্ট ফেসিং। আমাদের লাইটিং শেডিং আরো যখন আমরা কনসেপ্ট শিখবো তখন আমাদের এই ফ্রন্ট ফেস আর ব্যাক ফেস এই জিনিসটা খুবই বারবার চলে আসবে, যে আসলে আমরা ফ্রন্ট ফেসে লাইটিং করবো, ফ্রন্ট ফেসে কালার করবো না ব্যাক ফেসে করবো। তখন আমাদের এই ভার্টিস গুলো সেট করতে হবে, আসলে কিভাবে সেট করতে চাই, যে আসলে কাউন্টার ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ, এটা একটু মাথায় রাখবা, যে আসলে নরমালি ডিরেকশনটা কেমনে চেঞ্জ হয়। ভার্টিস গুলো আমরা যদি চেঞ্জ করি এইভাবে 0 1 2 কাউন্টার ক্লকওয়াইজ, তাহলে ওটা কি ফ্রন্ট ফেসিং, আর যদি আমাদের ব্যাক ফেস থাকে তাহলে ওটা কি ক্লকওয়াইজ হবে। এটা একটা জাস্ট টিপস, যে যখন ভার্টিস সেট করবা তাহলে ওইভাবেই তোমাদের ওটা সেট হয়ে যাবে। যখন তোমরা যদি কোনো অ্যালগরিদম প্রোগ্রামে অ্যাপ্লাই করবে তখন ভার্টিস গুলাকে এইভাবে সেট করতে হবে যাতে ওটা ফ্রন্ট ফেস আর ব্যাক ফেস এভাবে তোমরা মানে আলাদা করতে পারো। কারণ ইন্টারনাল যে অ্যালগরিদম গুলো আছে ওরা কিন্তু এটার উপর অ্যাপ্লাই করেই তারা ওটা সেট করবে, তাহলে ফ্রন্ট ফেস কোনটা আর ব্যাক ফেস কোনটা সেটা তারা এইভাবে বুঝবে। এখন আমাদের মেইন ইয়েতে চলে আসি, যে আসলে আমাদের স্ক্রিনে তো একটা অবজেক্ট থাকবে না, একাধিক অবজেক্ট থাকবে। আমাদের ব্যাকফেস কালিং না হয় আমাদের বলে দিল যে একটা অবজেক্টের ক্ষেত্রে আমাদের আসলে কোনটা ব্যাকফেসে আছে আর কোনটা ফ্রন্ট ফেসে আছে, বাট মাল্টিপল অবজেক্ট যখন চলে আসবে তখন কিন্তু এর ব্যাকফেস কালিং এই অ্যালগরিদমটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না। কারণ ওখানে তো অনেকগুলো অবজেক্ট, কোনটা ফ্রন্ট আর কোনটা ব্যাক এটা তো আগে আমরা বুঝতে পারতাম যে আসলে নরমাল ভেক্টর দ্বারা, বাট এইটার ক্ষেত্রে তো মাল্টিপল অবজেক্ট চলে আসবে সামনে। এখন কোনটুকু আমরা শো করবো আর কোনটা আমরা শো করবো না, যে হাউ ডু ইউ এনশিওর দ্যাট ক্লোজার পলিগনস ওভাররাইড ফার্দার ওয়ান্স ইন জেনারেল, যে আসলে ক্লোজার গুলো কিভাবে ওভাররাইড করতেছে কোনটা আমরা শো করবো। তো এটার ক্ষেত্রে কিন্তু ব্যাকফেস কার্লিংটা অ্যাপ্লাই করবো, ওটা যে সিঙ্গেল অবজেক্টের ক্ষেত্রে কাজ করে। তো এটার জন্য আমাদের আরেকটা অ্যালগরিদম আছে এখন সামনে যেটা দেখবো, সেটাকে বলতেছি আমরা জেড বাফার অ্যালগরিদম। এটা কিভাবে কাজ করে, মেথড ইউজড ইন মোস্ট গ্রাফিক সফটওয়্যার, মানে এটাই মেইনলি আসলে ইউজ হয় জেড বাফার অ্যালগরিদম হিডেন সার্ভিস রিমুভালের ক্ষেত্রে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যালগরিদম। এটারও কিছু বেসিক কনসেপ্ট আছে, যে রিকোয়েস্ট লটস অফ মেমোরি কেন লাগে সেটা আমরা দেখবো, যে আসলে মেমোরি কেন লাগে বা ওটাকে আরো কিভাবে এফিশিয়েন্ট করা যায়। তার মানে কি এটা একটা ইমেজ স্পেস অ্যাপ্রোচ, তার মানে রাস্টারাইজেশনের পরে ইমেজ প্রত্যেকটা পিক্সেল বাই পিক্সেল আমরা চেক করব। রাস্টারাইজ এভরি ইনপুট পলিগন, তার মানে আমাদের পিক্সেল গুলো ভ্যালু আগে সেট করতে হবে, ভেক্টর স্পেস থেকে রাস্টার স্পেসে আমাদের কনভার্ট করতে হবে। এখন আরেকটা জিনিস যেটা বলছে জেড কি আসলে, হোয়াট ইজ জেড? জেড হলো ডেপথ, এটাকে অনেক সময় ডেপথ বাফার অ্যালগরিদমও বলা হয়। আসলে জেড কি, জেড ভ্যালু হলো ডেপথ, আমাদের একটা ভিজিবল যে পয়েন্ট আছে বা ভিউ পয়েন্ট আছে ওইখান থেকে আমাদের ওই অবজেক্টের যে ডিসটেন্স ওটাকে বলতেছি ডেপথ। এখন তুমি ধরো এখান থেকে দেখতেছো এটা হলো তোমার ভিউ পয়েন্ট, এইখান থেকে তোমার এইটা হলো আমাদের কম্পিউটার স্ক্রিনে ধরো যেটা আমাদের স্ক্রিনে দেখাচ্ছে, স্ক্রিনের থেকে আমাদের কি টোটাল যে ডিসটেন্সটা জেড এর ভ্যালু, বা আমাদের স্ক্রিনের এইখানে ভিতরে কোনটা থেকে কোনটা দূরে কত দূরে আছে, এখানে একটা অবজেক্ট আছে এখানে একটা অবজেক্ট আছে, এটা একটা ডিসটেন্স আছে আবার এখানে আরেকটা ডিসটেন্স আছে, তাহলে এই টোটাল ডেপথ যেটা সেটাকে বলতেছি আমরা জেড, জেড এর ভ্যালু। তো এই অ্যালগরিদমটা মেইনলি দুইটা বাফার মেইনটেইন করে। বাফার কি এটা তো বুঝতে পারতেছে, একটা হলো জেড বাফার আর একটা হলো রিফ্রেশ বাফার, তার মানে ভ্যালু স্টোর করে কোথাও। এই ভ্যালু স্টোর করতেছে, কি ভ্যালু স্টোর করে, তাহলে দুইটা বাফার আছে জেড বাফার আর রিফ্রেশ বাফার। ফর এভরি পিক্সেল ইন দ্য পলিগন ইন্টেরিয়র ক্যালকুলেট ইটস কারেসপন্ডিং জেড ভ্যালু, তার মানে জেড ভ্যালুটা আমাদের স্টোর করবে কোথায়, সেটা হলো আমাদের জেড বাফারে।
বাই ইন্টারপোলেশন এই জিনিসটা আমরা নেক্সট ক্লাসে দেখবো যে আসলে জেড ভ্যালুগুলো কিভাবে ক্যালকুলেট করা হয়। আপাতত জাস্ট জেনে রাখো যে ডেপথ ভ্যালু যেগুলো আছে সেগুলো আমাদের কি জেড বাফারে স্টোর হয়। আর আরেকটা ভ্যালু আছে আমার প্রত্যেকটা পজিশনে কি কালার বা ইন্টেন্সিটি, এটা স্টোর হয় রিফ্রেশ বাফারে। তার মানে দুইটা ভ্যালু আছে প্রত্যেকটা পজিশনে। ধরো এইখানে আমাদের টোটাল কি 2D হিসেবে যদি চিন্তা করি, ধরো এটা আমাদের পিক্সেল সবগুলো, এই একটা পিক্সেল পজিশনে এক্স, এটা এক্স এদিকে আর ওয়াই আছে এদিকে। ধরো এই পজিশনে জেড এর একটা ভ্যালু আছে যে এই ডেপথ কত, এইটা এই ডেপথটা স্টোর হবে কোথায় জেড বাফারে। এটা ধর একটা বাফার 2D বাফার, তো এই জেড বাফারে জেড ওই পজিশনে যে জেড এর ভ্যালু সেটা স্টোর হবে এখানে। সিমিলারলি আরেকটা বাফার আছে, ওইখানে মেইনলি ওই সেম এক্স আর ওয়াই, তো ওইখানে আবার কি স্টোর হবে, ওইখানে আমাদের ইন্টেন্সিটি ভ্যালুটা স্টোর হবে। আসলে যে কালার বা যে ভ্যালুটা আমরা শো করতে চাচ্ছি, যে কালার সেই জিনিসটা, সেই ভ্যালুটা আমাদের ওই পিক্সেল ভ্যালুটা ওই রিফ্রেশ বাফারে স্টোর হবে। আর এই দুইটা বাফার আমাদের মেইনটেইন করে, এটা একটু মাথায় রাখো। এরপরে আমরা সামনে আগে এখানেও সেম জিনিসই বলছে যে আসলে জেড রিকল আপ তোমাদের ইন ভিউ পয়েন্ট ট্রান্সফরমেশন, তোমাদের ট্রান্সফরমেশন যদি পড়ায় ভিউ পয়েন্ট ট্রান্সফরমেশন আসো এই পর্যন্ত পড়ানোর কথা। এক্স ওয়াই ইউজ টু ড্র স্ক্রিন ইমেজ, এক্স ওয়াই আসলে আমাদের ইমেজ ড্র করতে সাহায্য করে। আর ডেপথ যেটা আমাদের জেড কম্পোনেন্ট বলতেছে সেটা হলো আমাদের কি ডেপথ মেজার করে, যে আসলে কত ডিসটেন্সে আছে। এগুলো সিম্পল, তারপরে এগুলো তো অলরেডি দেখছো। এখন আমরা সামনে আগাই, এখন আমাদের এই অ্যালগরিদমটা কিভাবে কাজ করে। প্রথমে কি হয়, প্রথমে আমাদের দুইটা যে বাফার আছে, দুইটা বাফার আমার ইনিশিয়ালাইজ করা হয়। ধরো আমি যদি একটু দেখাই এখানে, এটা অফ করি, দেখা যাচ্ছে। ধরো এইটা আমার একটা ইমেজ, আর আমাদের দুইটা বাফার আছে। এটা জেড বাফার, এটা হলো আমার রিফ্রেশ বাফার। এখন এই ইমেজটা কি করে, মানে এই দুইটা বাফার কি করে, প্রথমে শুরুতে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে। এখন আমি কি বলছিলাম ফার্স্টে, যে আসলে যত আমার কাছে থাকবে অবজেক্ট তত জেড এর ভ্যালু কি হবে বলতো, পজিটিভ। পজিটিভ হবে যত কাছে থাকবে, আর যত দূরে থাকবে তত কি আমার নেগেটিভ হতে থাকবে। এখন আমরা এখানে কি করতে পারি, টোটাল ইনিশিয়ালাইজ করব আমাদের এই টোটাল জেড এর ভ্যালু। তাহলে কিভাবে ইনিশিয়ালাইজ করতে পারি বলতো, ধরো আমরা এখানে দিলাম মাইনাস কোন একটা ভ্যালু বা 0 0 করে দিলাম, সবগুলো 0 0 করে দিলাম। তো 0 0 না, এটা ইনিশিয়ালাইজ করি, একটা মাইনাস ভ্যালু যেহেতু আমার এখানে আছে, তো মাইনাস আমাদের একটা বড় নাম্বার দ্বারা আমি কি করলাম, ধরো 999, এভাবে প্রত্যেকটা আমাদের কি আমাদের 999 দ্বারা আমি ইনিশিয়ালাইজ করে দিলাম। যে অনেক দূরবর্তী একটা ইনফিনিটি ডিসটেন্সে আমাদের একটা ভ্যালু আছে, ওটা দ্বারা আমরা টোটালি ইনিশিয়ালাইজ করলাম। আর এখানে আর এর ভ্যালু ইনিশিয়ালাইজ করলাম, ধরো আমাদের ব্যাকগ্রাউন্ড যদি হোয়াইট থাকে তাহলে হোয়াইট কালার দ্বারা আমাদের আর এর ভ্যালুটা কি ইনিশিয়ালাইজ হয়ে যাবে। এখানে টোটাল ইমেজের একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডের কালার অনুসারে আমরা ইন্টেন্সিটি ভ্যালুগুলো এখানে দিচ্ছি। টোটাল তাহলে ইনিশিয়ালাইজ করা আমার শেষ। এখন সে কি করবে, টোটাল একটা একটা করে পিক্সেল দেখবে। ধরো এই পিক্সেলে গেল, এই পিক্সেলে গেল, প্রত্যেকটা পিক্সেলের ভ্যালু কারেসপন্ডিং কি আমার এখানে কি জেড বাফার আর আর বাফার ভ্যালুগুলো কি স্টোর করবে। ধরো এখানে আমার জেড এর ভ্যালু কত, এখানে ধরো আমার জেড এর ভ্যালু দেখলো কত, ধরো -3 সামথিং, তাহলে ওটা কি হবে, এখানে এটা রিপ্লেস হয়ে যাবে, যেটা আসলে এটার চেয়ে কত বড় না, বড় মানে কি কাছে। তাহলে প্রত্যেকটা পিক্সেলে চেক করবে যে এটা আসলে আমাদের আগের যে ইনিশিয়াল ভ্যালুটা আছে, ধরো ইনিশিয়াল ভ্যালু ওটার চেয়ে বড় কিনা। যদি বড় হয় তাহলে ওটা কি করবে, এটাকে রিপ্লেস করে দিবে। এখন ধরো এইখানে এই পজিশন আসলো, এই পজিশনটা আমি ধরলাম এইখানে এই পজিশনটা, ঠিক আছে। প্রথমে আমরা যখন একটা অবজেক্ট পাইলাম, ধরো আমাদের কি এই রেক্টেঙ্গেলের ক্ষেত্রে এই এই অবজেক্টের ডিসটেন্স ধরলাম আমরা -2, আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ট্রায়াঙ্গেলের যে আমাদের এই সেম এক্স ওয়াই ভ্যালু, এখানে জাস্ট কি এক্স ওয়াই এর ভ্যালু সেম বাট জেড এর ভ্যালুটা কি ডিফারেন্ট না,
তাহলে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে এই জেড এর ভ্যালুটা ধরলাম -2 আর ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে ধরলাম +2। খুবই নরমাল যে আসলে কি এই প্রথমে রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে যখন চেক করবে তখন এটা কি 999 ছিল ফার্স্টে, -999 ছিল। এখন দেখলো -2 পাইলো সে ফার্স্টে। -2 পাওয়ার পর এটাকে কি করলো সে রিপ্লেস করে দিল। রিপ্লেস করার পর আবার যখন সেই লুপটা চলতে থাকবে চলতে চলতে যখন এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আসবে তখন সে আবার চেক করবে যে এই -2 এর চেয়ে এই ভ্যালুটা আরো কি বড় কিনা। যদি বড় হয় তাহলে এটা কি করবে, রিপ্লেস করে দিবে +2 তে। আর যদি বড় না হয় তার মানে কি আমার ওটা রিপ্লেস হবে না। তো এইভাবে মেইনলি আসলে সে কি করে, আসলে সর্ট করে যেটা আমার ক্লোজিং ডিসটেন্স মানে ক্লোজার ডিসটেন্স আছে সেই ডিসটেন্সের ভ্যালুটাকে সে কি ওই বাফারে স্টোর করতে থাকে। এখন যখন সে পাইলো যে এটা আসলে আমার ক্লোজার, তখন এইখানের ইন্টেন্সিটির ভ্যালুটা কি চেঞ্জ হয়ে যাবে। ধরো পিছনে এটার কালার যদি একটা হয়, এটার কালার ধরো ইয়েলো হইলো, ইয়েলো, আর এইটার কালার যদি রেড হয়, তার মানে আলটিমেটলি কি এই ভ্যালুটাও আগে চেঞ্জ হয়ে যাবে। ধরো আগে যদি আমার এখানে ইয়েলো থাকতো, এখন ওটা কি আপডেট হয়ে যায়, কি হয়ে যাবে, রেড হয়ে যাবে, যেহেতু এখানে আপডেট হয়েছে। ক্লিয়ার? এটা ক্লিয়ার? তাহলে এখানে এটাই বলছে, দেখি কি বলছে আসলে আমাদের কথাটা মিল আছে কিনা। ইনিশিয়ালাইজ এভরি পিক্সেল ইন দ্য জেড বাফার টু এ ভেরি লার্জ নেগেটিভ ভ্যালু। খুবই লার্জ নেগেটিভ ভ্যালু দ্বারা ইনিশিয়ালাইজ করতে হবে। ট্র্যাক পলিগন জেডস, তার মানে সেম এক্স ওয়াই পজিশনে একাধিক জেড যেগুলো আছে ওগুলোকে আমাদের ট্র্যাক করতে হবে। এখন as we rasterize polygons check to see if polygons z through this pixel is less than current minimum। তার মানে কি আসলে আমাদের যেটা পাইছি ওটা কি লেস দেন নাকি, যেটা একটু আগে বললাম যে আসলে ওই বারবার আমরা লুপের মাধ্যমে চেক করব। এই যে এখানে যেটা বলছে এখানে for each pixel, এই অ্যালগরিদমটা একটু যদি দেখো, if pixel inside the polygon projection area, এখন z পলিগন পিক্সেল মানে আমাদের z বাফারে যে পলিগনটা আছে সেইটা যদি এটা হচ্ছে বড় হয় তাহলে কি হবে, যেটা সেম এই যে এখানে দেখো একই জিনিস আবার এখানেই বলছে। ধরো এখানে দুইটা আমার অবজেক্ট আছে, অবজেক্ট দুইটা না আসলে ধরো কালার দুইটা, এক একটা ডিস্টেন্সের এক একটা কালার। এখন দূরে যেটা আছে, যেটা একদম আমার দূরে, সেটার ভ্যালু কত, -0.5 আর -0.3। তাহলে এখন ফার্স্টে কি করলাম, ফার্স্টে আমি ইনিশিয়ালাইজ করলাম সবগুলো একটা লার্জ নেগেটিভ ভ্যালু দ্বারা। এরপরে ব্লু পলিগনের যে ভ্যালুগুলো আছে সেগুলো দ্বারা আমরা রিপ্লেস করলাম -0.5। এখানে যেগুলো আছে যেগুলোর ক্ষেত্রে আমরা রিপ্লেস হয়েছে, যে চেক করলাম যে আসলে কোনটা বড় আমার, তাহলে ওটা রিপ্লেস করলাম, রিপ্লেস করছি। এখন আমাদের ইয়েলো পলিগন যেটা আছে বা ইয়েলো অবজেক্ট যেটা আছে সেটা আমাদের স্ক্রিনে আসবে। আসার পর ওইটার ক্ষেত্রে আমরা চেক করবো যে এইটা এক্সিস্টিং পিক্সেল গুলা থেকে বড় কিনা, বা এক্সিস্টিং যেটা আছে ওটা আমাদের এখন যেটা পাচ্ছি ওটা হচ্ছে ছোট কিনা। বুঝতে পারছো? জি স্যার। দেন এইভাবে আমরা কি করলাম, আসলে আমাদের টোটাল জেড বাফারটাকে আপলোড মানে আপডেট করলাম। কারণ আপডেট এই জেড বাফারটা আপডেট করতেছি সাথে সাথে কি আমাদের রিফ্রেশ বাফারও কি আপডেট হয়ে যাবে, যে আসলে কোন কালারটা আমরা সিলেক্ট করব। খুবই সহজ আর কি। মানে এখন এইটা জাস্ট আমি অ্যালগরিদম আজকে দেখাইছি, এটার আবার নেক্সট ক্লাসে আমাদের এই জেড এর ভ্যালুগুলো কিভাবে ক্যালকুলেট করব এই জিনিসটার একটা ম্যাথ আছে। আর আরেকটা অ্যালগরিদম আমরা দেখবো পেইন্টার্স অ্যালগরিদম। তো এই দুইটা জিনিস দেখলে আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। খুবই ছোট চ্যাপ্টার, আমাদের জাস্ট এই চ্যাপ্টার থেকে অনেক সময় অ্যালগরিদম গুলো এক্সপ্লেইন করে এই টাইপের কোশ্চেন আসে। যে জেড বাফার অ্যালগরিদম আজকে দেখালাম, এটা এক্সপ্লেইন করো কিভাবে কাজ করে, দেন এই স্টেপ গুলো আর কি লিখতে হবে যে আসলে কিভাবে কোন স্টেপে কিভাবে কাজ করে, অথবা বলা হলো ব্যাকফেস কালিং অ্যালগরিদমটা কিভাবে কাজ করে এক্সপ্লেইন করো। এখান থেকে মেইনলি নিউমেরিক্যাল কোশ্চেন আসে না, বা কোনো মানে ডেরিভেশনও নাই এখানে, কোনো জাস্ট অ্যালগরিদম এক্সপ্লেইন করার টাইপের কোশ্চেন আসে। জেড বাফার আর ব্যাকফেস কালিং আজকে আমি দেখাইলাম। জেড বাফার রিলেটেড আরেকটা জিনিস আমি দেখাবো, দেন ওটার লিমিটেশন কি কি সেটা দেখায় আমরা নেক্সট অ্যালগরিদমে যাব, যেটা হলো পেইন্টার্স অ্যালগরিদম। তো এই দুই ক্লাস হলেই আমাদের এই চ্যাপ্টার মোটামুটি শেষ হয়ে যাবে। আজকের ক্লাস নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? হ্যালো, না স্যার নেই। আসলে কিন্তু এই স্টেপগুলো লিখে অ্যালগরিদমটাও লিখতে হবে যে আসলে কিভাবে কাজ করে।
যে প্রত্যেকটার ক্ষেত্রে কিভাবে কন্ডিশন গুলো চেক হচ্ছে, দেন একটা এক্সাম্পল দেখাইতে হবে যে এখানে যে এক্সাম্পলটা দিলাম যে ওখানে আমাদের পয়েন্ট গুলা কি ভ্যালু আছে, কিভাবে আপডেট হচ্ছে সেটা আমাদের দেখাইতে হবে। খুবই সহজ, মানে এটা এর চেয়ে সহজ হয় না। তো এটা আশা করি সবাই পারবা। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাস তাহলে আমি মঙ্গলবার দুপুর 3টার দিকে নেব। সোমবারে ক্লাসটা তাহলে হচ্ছে না, ওটা পরবর্তীতে মঙ্গলবারে হবে। ঠিক আছে, তাহলে ভালো থাকো। আর যেটা ইম্পর্টেন্ট, তোমাদের অ্যাসাইনমেন্ট এখন কয়জন দিছে দেখি? 91 জন দিছে। তা তোমাদের অনেকেই কোশ্চেন করছো, বাট আশা করি সবাই বুঝে বুঝেই করছো, কারণ এখানে কিন্তু অনেক জিনিস ইম্পর্টেন্ট আছে। মানে একটা জিনিস যদি তুমি মিস্টেক করো, ওটা কিন্তু আবার রেজাল্টে যা ইফেক্ট করবে। আবার সাইন গুলো কিন্তু ইম্পর্টেন্ট, যে কোথায় কোন সাইন বসতেছে। ঠিক আছে, তো এই জন্য একটু কেয়ারফুল থাকো। আর তোমাদের তাহলে এইটার উপর আমি সিটির মার্ক কাউন্ট আউট করতেছি, যেহেতু তোমাদের সিটি আমি নিতে পারতেছি না এখন। যদি ক্যাম্পাস খুলে, ক্যাম্পাস আমাদের আজকেও মিটিং হয়েছে, তোমাদের হয়তো ক্যাম্পাস খুব শীঘ্রই হয়তো তোমাদের জন্য, জাস্ট 4th ইয়ারের জন্য যারা আসো তাদের হয়তো খোলা হইতে পারে ক্যাম্পাস। এখন ওইটার ক্ষেত্রে তোমাদের কিন্তু তখন হলো খোলার সাথে সাথে এক্সাম গুলো হবে, সিটি হবে, এগুলোর জন্য একটু প্রিপারেশন নিয়ে থাকো। আর তোমাদের যারা থিসিস করতেছো, থিসিস এর ভিতরে শেষ করে ফেলো, কারণ এখন যে মিটিং গুলো হচ্ছে তোমাদের আলটিমেট